এবারের বাজেট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আজহার লিমন। লিমন, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন দুপুরের আয়োজনে। আপনার কাছে একটু জানতে চাই কেমন হতে যাচ্ছে এই 2025-26 অর্থ বছরের বাজেট, এবং সেখানে আসলে বাজেটের যে এক নজরের তথ্যগুলো সেটা একটু আপনি জানাবেন আমাদেরকে, এবং সেখানে আকার, রাজস্ব, লক্ষ্য এবং এই বাজেটে ঘাটতি কত হতে পারে সেগুলো একটু বিস্তারিত। আমি সবাইকে জানাতে চাই, আর সব থেকে বড় কথা যে একটা বড় পট পরিবর্তন হয়েছে একটা গণঅভ্যুত্থানের পর একটা নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই বাজেটটি কেমন হচ্ছে, এটা কতটা জনবান্ধব হচ্ছে, দাম বাড়বে কিনা, এই ঋণ প্রক্রিয়াটা কেমন হবে, ঘাটতি কেমন হবে, রাজস্ব আহরণের ব্যাপারগুলো কেমন হবে, সবারই যেমন নজর আছে। আর আমরা এইগুলো তথ্য নিয়ে কিন্তু উপস্থিত আছি এগুলো জানানোর। শুরুতেই যেটি বলছি যে এবারের বাজেটের আকারটা কিন্তু 7,90,000 কোটি টাকার থেকে 1 টাকা কম, অর্থাৎ 7,89,999 কোটি টাকার বাজেট হয়েছে এবার যেটি প্রস্তাবিত। আপনি যেটি জানাচ্ছিলেন যে বিকাল 3টায় অর্থ উপদেষ্টার ভাষণের মাধ্যমে সেটি হয়তো আরও স্পষ্ট হবে, মানুষও জানতে পারবে। আমরা এই তথ্যটাই পাচ্ছি। কিন্তু এবারের বাজেটটি আমরা যেদিক থেকে প্রথমেই অন্যরকম দেখছি যে প্রতি বছর কিন্তু যেহেতু সরকারের কলেবর বাড়ে, খরচ বাড়ে, জিডিপির পরিমাণ বাড়ে, তো বাজেটের পরিমাণটা কিন্তু প্রতি বছরই বাড়ে। এবং আমরা যে পরিসংখ্যানটা হিসাব করে দেখেছি মোটামুটি প্রতি বছরেই 10% করে বাড়ে। কিন্তু এবার কিন্তু আমরা দেখছি যে বাড়েনি, তো বরং আরও কমেছে। এবং সেটি দেখছি যে এবারে গেলবারের চেয়ে 7,000 কোটি টাকার কম বাজেট দিচ্ছে এই অন্তর্বর্তী সরকার। এবং গেল বছরে এই আকারটা কিন্তু ছিল 7,97,000 কোটি টাকা। এবং যেটি আপনাকে কিছুক্ষণ আগেই জানালাম যে এবারের বাজেটের যে সাইজটি সেটি প্রস্তাবিত বা সেটি ধরা হচ্ছে 7,89,999 কোটি টাকা। এর কারণ অর্থ উপদেষ্টা বিকালে উনি ব্যাখ্যা করবেন। তবে এর আগে উনি যে কথাবার্তাগুলো বলেছেন তাতে বলেছেন যে এবারের বাজেটটি হবে বাস্তবসম্মত, এবারের বাজেট হবে কল্যাণমুখী এবং সমতা ভিত্তিক। উনি হয়তো এইগুলো কীভাবে এতটা বাস্তবসম্মত হবে সেটি ব্যাখ্যা করবেন। আমি এখন একটু জানিয়ে দিতে চাই যে বাজেটের এডিপির আকারটা কেমন। সেখানেও কিন্তু আমরা এর আগের অর্থ বছরগুলোর থেকে কিন্তু একটা পরিবর্তন দেখছি, এবং সেটি হলো যে এবারে কিন্তু এডিপির বা বার্ষিক উন্নয়ন যে লক্ষ্যমাত্রা সেখানেও কিন্তু অঙ্কের দিক থেকে একটু কম ধরা হয়েছে। অর্থাৎ বার্ষিক যে কি উন্নয়ন হবে, মেগা প্রজেক্টগুলো কী থাকছে, রুটিন উন্নয়ন, সেখানে কিন্তু কম খরচ ধরা হয়েছে এবার। এবং সেটি কিন্তু 35,000 কোটি টাকা। সরকার কিন্তু এখানে এই ক্ষমতা গ্রহণের পরে কিন্তু এটা বলেছিল যে এর আগে যেভাবে লোক দেখানো উন্নয়ন বা পরিসংখ্যানগুলো দেখানো হতো, তারা এই ধরনের কোনো উন্নয়নে যাচ্ছে না, যেটা একদমই জনবান্ধব, মানুষের সাথে সংশ্লিষ্ট, সেগুলো তারা করবে। রুটিন কিছু উন্নয়ন, রাস্তাঘাটের বছর বছর ঠিকঠাক করা, এই ধরনের ব্যাপারগুলো চলবে। তো যেখানে আমরা দেখছি যে এবার এই বার্ষিক যে এডিপির যে লক্ষ্যমাত্রা সেটি 35,000 কোটি টাকা কম ধরা হচ্ছে গেলবারের চেয়ে। এবং এবারের যে সংখ্যাটা সেটা হলো অঙ্কটা 2,30,000 কোটি টাকা। এবার পরিচালন ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু সরকার ব্যয় সংকোচন করতে পারেনি, এবং বরাবরের মতোই এবারও কিন্তু পরিচালন ব্যয় বেশি ধরা হয়েছে। অর্থাৎ ব্যয় বেড়েছে সরকার পরিচালনায় কিংবা জনগণকে সেবা দেবার যে খাতগুলো সেখানে ব্যয় বাড়ানো হয়েছে, এবং সেই ব্যয়টি বাড়ানো হয়েছে দেখছি যে 19,000 কোটি টাকা বাড়ানো হয়েছে গেলবারের চেয়ে। গেল বছর এটি ছিল 5,41,000 কোটি টাকা, এবং এবারে আমরা দেখছি, দুঃখিত, যে গেল বছরে এটি ছিল 5,32,000 কোটি টাকা, এবং এবারে আমরা দেখছি যে 5,60,000 কোটি টাকা পরিচালন ব্যয় ধরা হয়েছে। রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে একটু কথা বলতে চাই। এবারে কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা কিন্তু গেলবারের চেয়ে বাড়ানো হয়েছে, কিন্তু বাজেট কিন্তু কমানো হয়েছে। যেই জিনিসটা আমরা এখানে দেখছি যে এবারে গেলবারের থেকে 19,000 কোটি টাকার বেশি রাজস্ব আহরণ করতে হবে। এবং এই যে রাজস্ব বাড়ানোর যে তাগিদটা, এটি IMF সহ বিশ্বের অনেক অর্থনৈতিক সংস্থার বাংলাদেশের প্রতি ছিল, এদেশের বিশ্লেষকরাও বলছিল। কিন্তু আসলে এটি শেষমেশ সরকার বছর শেষে কতটা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে, কতটা রাজস্ব আহরণ করতে পারবে, সেটা কিন্তু ওই সংশোধিত বাজেটে আমরা হয়তো আগামী বছর আমরা দেখতে পাবো। ঘাটতির ব্যাপারে একটু কথা বলতে চাই যে এটাও কিন্তু এই বাজেটের একটা ইন্টারেস্টিং দিক। সেটা হলো যে এবারের বাজেটে কিন্তু ঘাটতি কম ধরা হয়েছে গেলবারের চেয়ে। জানেন যে ঘাটতি ব্যাপারটা কি? ঘাটতি ব্যাপারটা হলো যে আমার এত টাকা খরচ হবে কিন্তু আমার এত টাকা আয় নেই, বাকিটা হলো ঘাটতি। কাজেই এই
ঘাটতি বেশি হবার কারণে কিন্তু ঋণ করতে হয়। এই ঋণের প্রভাব কিন্তু মূল্যস্ফীতিতে গিয়ে পড়ে, ঋণের বোঝা বাড়ে। তো এইবারে যেটি আমরা দেখছি যে এবারে কিন্তু ঘাটতি কম ধরা হয়েছে, 26,000 কোটি টাকার ঘাটতি কিন্তু কম আছে। গেল বছরে আমরা যেখানে দেখছিলাম যে 2,56,000 টাকা ঘাটতি ছিল বাজেট পূরণ করার জন্য, সেখানে এবারে 2,30,000 কোটি টাকা ঘাটতি রাখা হয়েছে, যে কারণে মনে করা হচ্ছে যে এবারে কিন্তু ঋণ কম করতে হবে। এবং ওই ঋণ করার ক্ষেত্রেও আমরা দেখেছি যে বৈদেশিক উৎস থেকে এবার বেশি ঋণ করা হবে এবং দেশীয় যে উৎস ব্যাংক থেকে ঋণের পরিমাণটা কিন্তু কম। এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক মনে করা হচ্ছে যে বিদেশি উৎসের যে ঋণগুলো সেগুলো একটু সফট ঋণ, সেখানে সুদের হার কম থাকে, এবং দেশীয় উৎস থেকে বেশি বেশি ঋণ নিলে কিন্তু মূল্যস্ফীতি যেমন বাড়ে, সেইভাবে বেসরকারি খাত যাদের বিকাশের অন্যতম উপায় হলো এই অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া, তারা কিন্তু ঋণটা আর পায় না সরকার ঋণ নিয়ে নিলে। এটাও একটা ভালো দিক হিসেবে দেখা হচ্ছে। মিম, লিমন, আরেকটা বিষয় জানতে চাই, আমরা তো নির্বাচন নিয়ে কথা বলছিলাম যে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার তরফ থেকেও বলা হয়েছে আগামী বছর জুনেই কিন্তু প্রধান উপদেষ্টারা জানিয়েছেন যে নির্বাচন আয়োজন করা হবে, উপদেষ্টা প্যানেল থেকে জানানো হয়েছে। তো নির্বাচন আয়োজনে আসলে এবার বাজেটে বরাদ্দ কত থাকছে সেই বিষয়ে যদি একটু জানাতেন। হ্যাঁ, আমাদের কাছে তথ্যচিত্র আছে, সেটি আমরা দেখাবো মিম। কিন্তু তার আগে বলি যে এই যে বাজেটে যে নির্বাচন যে যুক্ত হচ্ছে, নির্বাচনের খরচটা যুক্ত হচ্ছে, এটা কিন্তু অনেক দিক থেকে রাজনৈতিক যে হতাশা, অনেক আলাপ আলোচনার একটা উত্তর যে না নির্বাচন হচ্ছে যেহেতু বাজেটে এটি রাখা হয়েছে, এটা একটা দিক যেমন আছে। আরেকটা দিক হলো যে সরকারের পক্ষ থেকেও তো ঘোষণা আছে যে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনটা হবে, রাজনৈতিক দলগুলোরও একটা চাপ আছে। আমরা একটু দেখি যে এবারের এই বাজেটের চিত্রটা কেমন। আমরা যেটি দেখছি যে এবারে এই নতুন যে অর্থ বছর আসছে 2025-26 অর্থ বছর, এখানে নির্বাচনের জন্য ব্যয় ধরা আছে 2,100 কোটি টাকা। এবং আমরা যদি একটু পেছন থেকে দেখে আসি যে 2018-19 যে অর্থ বছর সেখানে ছিল 1,000 কোটি টাকা, কিন্তু এই ব্যয়টা কিন্তু আরও পরবর্তীতে বেড়েছে। এবং এই যে প্রস্তাবিত ব্যয় যা থাকে এর থেকে যে সংশোধিত অর্থাৎ বছর শেষে যে তার থেকে বেশি খরচ হয় এই নির্বাচন করতে গিয়ে, সেটার আরেকটা উদাহরণ হলো গেল অর্থ বছরটা এই 2024-25-এ যেটি ছিল বরাদ্দ, যেটি ছিল 2,406 কোটি টাকা, কিন্তু দেখেন যে বছর শেষে কিন্তু এই নির্বাচনের জন্য খরচ হয়ে গেছে প্রায় 5,000 কোটি টাকা। এবং এবারও যেটি এই বরাদ্দে যে আছে যে 2,100 কোটি টাকা, নির্বাচন কমিশন থেকে প্রায় 5,000 কোটি টাকার বেশি চাওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয়ে, কিন্তু সেটি কিন্তু একটু কমিয়ে দেওয়া হয়েছে। কাজেই এই ব্যয়টি যে মানে থাকবে, এটি যে আরো বাড়বে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই যে 2,100 কোটি টাকা বাজেট রাখা হয়েছে, তার মধ্যে নির্বাচন আয়োজন করা কি কোনো রকম চ্যালেঞ্জিং হবে এবং এটি বাড়বে এমন কি আসলে কোনো তথ্য? হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমরা যে গেল বছর যে দেখলাম যে সেখানে প্রস্তাবিত বা শুরুতে যেটি ধরা হয়েছিল 2,500 কোটি টাকার মতো, কিন্তু যে বছর শেষে এই জানেন যে সরকারটির পতন ঘটেছে, তারা যে গেল বছরের জানুয়ারিতে যে নির্বাচনটা করেছিল সেটির খরচ শেষমেশ হিসাব করে 4,769 কোটি টাকায় কিন্তু পৌঁছেছে। কাজেই এবার যেহেতু নির্বাচন কমিশন বেশি চেয়েছিল এবং কম বরাদ্দ দেওয়া হচ্ছে, কাজেই এটি নির্বাচনটা যখন অনুষ্ঠান হবে তারপরে এই ব্যয়টি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি বাড়তেও পারে। আচ্ছা লিমন, আপনি শুরুতে গণ অভ্যুত্থানের কথা বলছিলেন যে শিক্ষার্থীদের মাধ্যমে আসলে এই গণ অভ্যুত্থান হলো 24-এ, সেই 24-এর জুলাইয়ে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন সেই আহতদের কিংবা শহীদদের পরিবারের জন্য আসলে এই বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়েছে কিনা? না, এবারে কিন্তু এই বিশেষ তহবিলটা আছে এবারের বাজেটে। আমরা একটু শুরুতে দেখতে চাই যে এবারে মানে এই যাদের জন্য যে বিশেষ তহবিলটা গঠন করা হয়েছে এটিতে তো অনেক সংখ্যা বলা হয়, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে এই পর্যন্ত যেটি আমরা দেখছি যে শহীদ পরিবারের গ্যাজেটভুক্ত শহীদ পরিবারের সংখ্যা আছে হলো 834, অর্থাৎ তারা সরকারি সুবিধার আওতাভুক্ত। আর আহতরা গ্যাজেটভুক্ত হয়েছেন যেটি আমরা দেখছি যে 12,000, একটি ঢেকে গেছে 12,043 জন আহত। এবং আমরা এর পরবর্তী যে স্লাইডটা আমরা একটু দেখতে চাই, যে পরবর্তী স্লাইডে আমরা এটা দেখতে চাই যে এদের জন্য বরাদ্দটা কেমন আছে। যেটি আমরা দেখছি যে এককালীন আর্থিক সহায়তা 638 কোটি টাকা এই গেল অর্থ বছর থেকেই আছে, এবং চিকিৎসা মাসিক অনুদান এবং পুনর্বাসন এর জন্য 390 কোটি টাকা আছে। এবং এই অনুদান দেওয়ার বা এই এককালীন আর্থিক সহায়তা দেওয়ার এই ব্যাপারটি কিন্তু গেল অর্থ বছর থেকে চলে আসছে। এর মধ্যে যেটা আমরা জেনেছি যে শহীদ পরিবারের জন্য 30 লক্ষ টাকা দেবার একটা পরিকল্পনা আছে, 10 লক্ষ টাকা করে এরই মধ্যে দেওয়া হয়ে গেছে, বাকি 20 লক্ষ টাকা কিন্তু সঞ্চয়পত্রের মাধ্যমে এই অর্থ বছরে দেওয়া হবে, এরকম একটা পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি। মিম,
লিমন ধন্যবাদ আমাদের সঙ্গে এখন দুপুরের আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকেও।